হ্যালো এভরিওয়ান, ডাটা স্ট্রাকচার এর আজকের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব। সো এই লেকচারটাকে আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করার ট্রাই করছি। ফার্স্টে আমরা দেখব টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি, দেন হচ্ছে বিভিন্ন ধরনের টাইম কমপ্লেক্সিটি। তো আমি এখানে টাইপস না বলে টাইপস অফ টাইম কমপ্লেক্সিটি বা কমন টাইপস অফ টাইম কমপ্লেক্সিটি, এবং আমরা কিভাবে একটা কোডের টাইম কমপ্লেক্সিটিটাকে আমরা কি করব, ক্যালকুলেট করব। ঠিক আছে? এই ৩ টা জিনিস নিয়েই মূলত আজকের ভিডিওটা আমি সাজানোর ট্রাই করছি। সো ফার্স্ট অফ অল টাইম কমপ্লেক্সিটি এই জিনিসটা স্টার্ট করার আগে আমরা একটা উদাহরণ দিয়ে নিই। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইছো। ঠিক আছে? এটা হচ্ছে ধরো তোমার ওয়েবসাইটের ইন্টারফেস। ধরো তুমি সেখানে ইউজ করছো, তুমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছো সেটা হচ্ছে পাইথন। ওকে? আর তোমার ফ্রেন্ডে সেইম একটা ওয়েবসাইট বানাইছে, ধরো সেইম কাজ, হ্যাঁ? সে ইউজ করছে ধরো জাভা। ওকে, ২ টা আলাদা, আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। সো তোমার ওয়েবসাইটের কাজ কি? এখানে ধরো তোমার ওয়েবসাইটের কাজ হচ্ছে এখানে একটা স্ক্রিন থাকবে। স্ক্রিনে কিছু তুমি ইনপুট দিবা। আর এখানে ধরো একটা বাটন থাকবে। এই বাটনে প্রেস করলে এই নিচে ধরো কিছু একটা আউটপুট দেখাবে। ওকে? সেইম ভাবে তোমার ফ্রেন্ডও একই কাজ করছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছে। এখানে কিছু একটা ইনপুট দেওয়ার বাটন থাকবে, দেন এখানে একটা বাটন থাকবে। আর নিচে ধরো এখানে কিছু একটা আউটপুট দেখাবে। ওকে? ধরো তোমাদের যে ওয়েবসাইটটা সেটা বেসিক্যালি কি করে, অনেকগুলো এলিমেন্টকে কি করে সর্ট করে। ওকে, সর্টিং ডাটা। সো দেখা গেছে তুমি যে সর্টিং অ্যালগরিদম অনেকগুলো আছে। ধরো তুমি অ্যালগরিদমটা ইউজ করছো এক ধরনের অ্যালগরিদম। ধরো এখানে তুমি বাবল সর্ট এপ্লাই করছো। ওকে? আর তোমার ফ্রেন্ড যেটা, সেটা ধরো মার্জ সর্ট এপ্লাই করছে। ওকে? ২ টাই সর্টিং অ্যালগরিদম, সর্টিং সম্পর্কে জানা আছে। সো এখানে তুমি যদি ইনপুট দাও, আচ্ছা ধরো আ বাবল সর্ট না, ধরো ২ জনের সেম মার্জ সর্ট এখানে এপ্লাই করতেছো। ঠিক আছে? মার্জ সর্ট। ২ জনের সেইম অ্যালগরিদম এপ্লাই করতেছো। ২ জনের পিসির কনফিগারেশন সেইম, ২ জনের নেটওয়ার্কও সেইম, সবকিছু সেইম। কোন চেঞ্জ নাই। ক্লিয়ার? আর দেখা গেছে তুমি এখানে ইনপুট দিতেছো, হ্যাঁ, আউটপুট এখানে শো করতেছে। যাই দিতেছো তাই শো করতেছে। ধরো তুমি যে অ্যালগরিদমটা বিল্ড করছো বা মার্জ সর্ট এর যে জিনিসটা লিখছো, মার্জ সর্ট না, ওকে। ধরো ওকে। সো এক কাজ করি আমরা, না মার্জ সর্ট না দিয়ে এখানে আমরা বাবল সর্ট দেই। ধরো তোমার ফ্রেন্ডই দিছে ধরো বাবল সর্ট। ওকে? আর তুমি দিছো মার্জ সর্ট। তো দেখা গেছে কি মার্জ সর্টে তুমি যে অ্যালগরিদমটা লিখছো, ধরো তুমি এখানে ধরো ১০,০০০ টা ইনপুট দিতে পারবে একসাথে। ১০,০০০ টা নাম্বারকে সর্ট করতে পারবে। ওকে? সো তোমার ফ্রেন্ডেও ধরো এখানে এমন একটা অ্যালগরিদম বিল্ড করছে যে ১০,০০০ টা যদি তুমি ইনপুট দাও, সে সর্ট করে দিতে পারবে। এখন দেখা যাচ্ছে তুমি এখানে ইনপুট দেওয়ার পরে যখনই ক্লিক করতেছো, সাথে, সাথে এখানে আউটপুট শো হয়ে যেতেছে। মানে টাইমটা খুবই কম লাগতেছে। বাট তোমার ফ্রেন্ডে সেম ইনপুট দিছো তোমার ফ্রেন্ডের ওয়েবসাইটে, বাট এখানে আউটপুট দেখাইতে টাইম বেশি লাগতেছে। সো এটা কেন বেশি লাগতেছে? তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো জাভা। ধরো সেইম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো। ল্যাঙ্গুয়েজও কোনো ব্যারিয়ার না। ধরো সেইম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো। সেও পাইথন ইউজ করতেছে, তুমিও পাইথন ইউজ করতেছো। ওকে? সেইম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো। তারপরে দেখা যাচ্ছে এখানে জাস্ট অ্যালগরিদমটা চেঞ্জ করে দিয়েছে মার্জ সর্ট এবং বাবল সর্ট। দেখা যাচ্ছে তুমি যে অ্যালগরিদম লেখছো, তোমার এখানে সর্টিং এর পার্টটা ফাস্ট হইতেছে, আর তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে এটা একটু স্লোয়ার হইতেছে। তার মানে ডিপেন্ড অন কি? অ্যালগরিদম। ঠিক আছে? তার মানে ২ টার অ্যালগরিদম স্ট্রাকচারও যদি আমরা দেখি, মার্জসুটের টাইমটা বা ওই যে কোডের যে টাইমটা একটু লোয়ার, আর বাবল সটের যে কোডের যে টাইমটা বা কোড যে এক্সিকিউট হবে বা কাজ করবে, তার টাইমটা একটু হাইয়ার। সো দ্যাটস ওয়াই বাবল সটে ক্লিক করলে সাথে, সাথে আসতেছে না। বাট মার্জসটে বা তুমি যে বাটনে ক্লিক করলে সাথে, সাথে চলে আসছে। সো ডিপেন্ড অন কোডের স্ট্রাকচার। ক্লিয়ার? সো সেইম জিনিস, বাট কোডের স্টেটমেন্ট আলাদা। তার মানে বোঝা যাচ্ছে মার্জসটের যে কোডগুলা আছে, কোডগুলা যে এক্সিকিউট হইতেছে বা কোডগুলা যে রান করতেছে, সেটা ফাস্টার রান করতেছে। ঠিক আছে? ফাস্টার। মানে কোডগুলোর স্টেটমেন্ট গুলা ফাস্টার রান করতেছে। বাবলসোটার টাইম নেওয়ার মেইন কারণ হচ্ছে তার কোডের যে কোড আছে বা কোডের যে এটাকে বলে স্টেপস আছে বা স্টেটমেন্ট আছে, সেগুলো স্লোয়ার কাজ করতেছে। ঠিক আছে? স্লোয়ার এক্সিকিউট হইতেছে। এই স্লোয়ার এক্সিকিউট হওয়ার কারণেই টাইমটা একটু কি লাগতেছে? বেশি লাগতেছে। এই জিনিসটাই হচ্ছে মূলত টাইম কমপ্লেক্সিটি কনসেপ্টটা চলে আসে। যে তোমার কোডে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি বলে? এটা একটা টেকনিক বা ক্যারেক্টারাইজ দ্য টাইম
টেকেন বাই এন অ্যালগরিদম, একটা অ্যালগরিদমে কতটুকু টাইম যায় ডিপেন্ড অন কিসের উপর, যে ইনপুট সাইজের উপর, তুমি তাকে কতটুকু ইনপুট দিতেছো, ঠিক আছে? সো এটা হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে না, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না, কম্পাইলারের উপরও ডিপেন্ড করে না। তুমি কোন কম্পাইলার ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে না, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো সেটার উপরে ডিপেন্ড করে না, তুমি কোন মেশিন ইউজ করতে লাইক ল্যাপটপ বা ডেস্কটপ সেটার উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে তোমার অ্যালগরিদমের স্ট্রাকচারের উপর। তুমি কোন অ্যালগরিদমটা ইউজ করতেছো এবং ওই অ্যালগরিদমের কতটা স্টেপ হইতেছে, ঠিক আছে? ফর ইভালুয়েটিং ভেরিয়েশন অফ এক্সিকিউশন টাইম, ডিফারেন্ট অ্যালগরিদম। সো ডিফারেন্ট অ্যালগরিদমে ডিফারেন্ট টাইম দিবে। একই কাজ করতে পারে, যেমন মার্কসটের কাজও এরেটাকে সর্ট করা, বাবল সর্টের কাজও কি এরেগুলাকে সর্ট করা, বাট দুইটাকে তার টাইম দেখা যাচ্ছে বাবল সর্টে বেশি লাগতেছে, মার্কসটে কম লাগতেছে। সো এটাই বলছে যে ডিফারেন্ট অ্যালগরিদম এক্সিকিউশন টাইমটা ডিফারেন্ট হয় বিভিন্ন অ্যালগরিদমের ক্ষেত্রে। তো বাট টাইম কমপ্লেক্সিটি জিনিসটা বলে যে ভাই এটায় অ্যাকচুয়াল যে টাইম আছে, ইচ স্টেটমেন্ট অর্থাৎ তোমার যে অ্যালগরিদমের, যে তুমি যে অ্যালগরিদমটা ইউজ করবা, অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচারটা ইউজ করবা, সেই অ্যালগরিদমের যে কোডগুলা ইচ স্টেটমেন্ট রান করবে, ওইটাকে তুমি ফালায় দিবা। দিয়ে তুমি কি করবা? টাইম কমপ্লেক্সে ওই জিনিসটাকে মেজার করে যে হাউ মেনি টাইমস ইচ স্টেটমেন্ট এক্সিকিউট। লাইক তুমি একটা কাজ একবার করছো, দ্যাটস এ শেষ। বাট ওই কাজটা তুমি বারবার করতেছো। প্রথমে ধরো তুমি একটা কাজ একবার একটা ক্লিক করছো, দ্যাটস ইনাফ, শেষ। বাট ওইটা তুমি বারবার ক্লিক করতেছো, একই কাজ তুমি বারবার করছো, বারবার ক্লিক করতেছো, বারবার ক্লিক করতেছো, বারবার ক্লিক করতেছো, এতে কি হবে? টাইমটা তোমার একটু বেশি লাগবে। সো ওই জিনিসটাই তখন হয়ে যাবে টাইম কমপ্লেক্সিটি। ক্লিয়ার? মানে একটা কাজ তুমি কয়বার করতেছো, লাইক সেম ভাবে একটা কোডের মধ্যে বা একটা কোড টেমপ্লেটের মধ্যে একটা স্টেটমেন্ট কয়বার এক্সিকিউট হইতেছে, ঠিক আছে? সেটাকে বলবো আমরা টাইম কমপ্লেক্সিটি। বাকিগুলা যেটা একবার এক্সিকিউট হইতেছে ওইটাকে আমরা কনসিডার করব না, ঠিক আছে? মানে ইনস্ট্যান্ট অফ রেখে দিব, কনসিডার না করে। তাহলে কাকে কনসিডার করব? যেটা সবথেকে, যেটা কি হবে, যে হাউ মেনি টাইমস, কতবার ওই স্টেটমেন্টটা এক্সিকিউট হতেছে ওইটার উপর ফোকাস করবে। ক্লিয়ার? এটা একটু খটকা লাগতে পারে, সো আমরা নেক্সট এ গিয়ে গেলে বুঝতে পারবো, সমস্যা নাই। সো এই যে টাইম কমপ্লেক্সিটি আমাদের কেন দরকার সেটা হচ্ছে এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম। ওই যে বললাম না বাবল সর্ট, ঠিক আছে? যে বাবল সর্ট এটাও একই কাজ করে, মার্জ সর্ট একই কাজও করে, ঠিক আছে? মার্জ সর্টে কি করে? একই কাজ করে। তো তাদের মধ্যে বেটার কি? মার্জ সর্ট কিভাবে জানলাম? এর টাইম কমপ্লেক্সিটির উপরে। কারণ মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি একটু কম। ঠিক আছে? দেন হচ্ছে কম্পেয়ারিং দি অ্যালগরিদম, যে ২ টা অ্যালগরিদমের মধ্যে কিভাবে তুমি কম্পেয়ার করবে সেটা। দেন অপটিমাইজ পারফরম্যান্স রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, যে রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে সবথেকে পারফরম্যান্স কোনটায় কত ফাস্টার কাজ করছে সেটা, কোন অ্যাপ্লিকেশনে কত ফাস্টার কাজ করতেছে, তাই না? এটা তো তোমরা অলরেডি জানো যে কোন অ্যাপ্লিকেশন বা কোন অ্যাপস বা কোন অ্যালগরিদম বা কোন এআই, হুম? কোন এআই কি করে ফাস্টার আউটপুট দেয়। তার পারফরম্যান্সটা অপটিমাইজ করার মেইন কাহিনী হচ্ছে মূলত এই টাইম কমপ্লেক্সিটি। ক্লিয়ার? সো টাইম কমপ্লেক্সিটি হ্যান্ডেল করলে তোমার অ্যালগরিদমটা ফাস্টার কাজ করে, ফাস্টার আউটপুট দিবে। ক্লিয়ার? ওকে। সো এখন আসি আমরা যে কমন কিছু টাইম কমপ্লেক্সিটি আছে উইথ এক্সাম্পল সেটা দেখব। তো ১ম যেটা সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম। ওই যে বললাম যে ডেফিনিশন এর মধ্যেই যদি আসি, এখানে বলছে ইনস্টেড অফ মেজারিং অ্যাকচুয়াল টাইম রিকোয়ার্ড ইন এক্সিকিউটিং ইচ স্টেটমেন্ট, প্রতিটি স্টেটমেন্ট একবার এক্সিকিউট হইতেছে। এক্সিকিউট হইতে যে টাইমটা ওইটাকে আমরা ইগনোর করব। ওইটাকে আমরা কি করব? ইগনোর করব। মানে একবার এক্সিকিউট হইছে, ওই যে মানে এইটা একবার এক্সিকিউট হইছে ওইটাকে আমরা ইগনোর করব। তখন এটাকে বলা কনস্ট্যান্ট টাইম। মানে একবার এক্সিকিউট হয়েছে। ডেসক্রাইব দ্য অ্যালগরিদম ডাজ নট ডিপেন্ড অন দ্য সাইজ অফ ইনপুট। ইনপুট সাইজের উপর ডিপেন্ড করতেছে না। জাস্ট তুমি বলছো হয়ে গেছে এরকম অবস্থা আরকি। মানে জাস্ট একবার, সহজ বাংলা কথায় যদি বলি, জাস্ট একবার, জাস্ট একবার কি হবে? জাস্ট একবার এক্সিকিউট হবে। ওইটা ইনপুট সাইজের উপর ডিপেন্ড না। ইনপুট সাইজের উপর কি না ডিপেন্ড না। যে নো ম্যাটার হাউ লার্জ দ্য ইনপুট ইজ, অ্যালগরিদম এক্সিকিউট সেম ফিক্সড অ্যামাউন্ট হবে। একটা ফিক্সড অ্যামাউন্ট টাইমে কি হয়ে গেছে? এক্সিকিউট হয়ে গেছে। ওটা অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে না। তখন সেটা হলো কনস্ট্যান্ট টাইম। দ্য নাম্বার অফ অপারেশন ইজ ফিক্সড ইজ নট প্রপোর্শনাল টু এন, অর্থাৎ তোমার ইনপুট বাড়ানোর সাথে, সাথে অপারেশনটা বাড়তেছে না। যেমন কনস্ট্যান্ট টাইমের সবথেকে বিশেষ উদাহরণ হচ্ছে আমরা যখন মেইন ফাংশনের ভিতরে রিটার্ন 0 লিখি, রিটার্ন 0 লিখি, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, হ্যাঁ? কোডের ভিতরে যা কিছু প্রতিটা লাইনই একটা স্টেটমেন্ট। এই যে রিটার্ন 0 একটা স্টেটমেন্ট, এইটা হইতে কিন্তু জাস্ট একবারে এটা রান হয়, তাই না? একবার এক্সিকিউট হয়। তো একবার যদি এক্সিকিউট হয় তখন ওইটাকে আমরা বলি একটা কনস্ট্যান্ট টাইমে, সে অলওয়েজ, যেকোনো জায়গায় অলওয়েজ একটা কনস্ট্যান্ট টাইমে এক্সিকিউট হবে। ওই টাইমটা অতি নগণ্য। দ্যাটস হোয়াই তার আমরা টাইম কমপ্লেক্সিটি বলি বিগ অফ 1।
আচ্ছা এখন বিগ ও জিনিসটা কি? এই যে ও জিনিসটা কি? এটাকে বলা হয় বিগ ও, এই যে 1। সো এই ও জিনিসটা হচ্ছে বিগ 1, বিগ ও। দ্যাটস মিনস সো টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে একটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে নোটেশন। সো নোটেশনের মধ্যে বিভিন্ন ধরনের নোটেশন হয় দেখতেছি বিগ ও, দেন হচ্ছে ওমেগা, ঠিক আছে? দেন আরেকটা আছে থেটা। সো এই নোটেশনের মধ্যে একটা হচ্ছে বিগো। বিগো দ্বারা আমরা মূলত টাইম কমপ্লেক্সিটিকে এক্সপ্লেনেশন করি। ক্লিয়ার? সো টাইম কমপ্লেক্সিটিকে বোঝানোর জন্য আমরা প্রতীক হিসেবে বিগো ইউজ করি। সো নোটেশন নিয়ে আমরা নেক্সট অন্য কোনো দিন ডিসকাস করা ট্রাই করব। সো বিগ ও 1, এই 1 মিনস টা বোঝাচ্ছে ভাই নাম্বার অফ অপারেশন। এই 1 দ্বারা কি বুঝাবে? নাম্বার, যে নাম্বার অফ অপারেশন, তোমার কয়টা অপারেশন হইছে। দ্যাটস ইট, সেটাই। সো এখানে কয়টা জাস্ট রিটার্ন 0, একটা স্টেটমেন্ট, একটা অপারেশন হইছে। দ্যাটস ওয়াই বিগ অফ 1। ঠিক তেমনি এখানে যদি আমি বলতাম ইন্ট a ইজ ইকুয়াল টু 0, তার মানে এখানে কি হইছে? এখানে জাস্ট একটা ভেরিয়েবলকে তুমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করছো। একটা ভেরিয়েবলকে কি দ্বারা ইনিশিয়ালাইজ করছো? একটা ভেরিয়েবলকে তুমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করছো। তার মানে এখানেও কি হবে? কয়টা স্টেটমেন্ট হইছে বা কয়টা অপারেশন এখানে হইছে? একটা অপারেশন, তাই বিগ অফ 1। তাহলে এই টোটালটা যদি কমপ্লেক্সিটি মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমপ্লেক্সিটি যদি আমরা হিসাব করতে চাই, প্রথম স্টেটমেন্টের জন্য বিগ অফ 1, সেকেন্ড স্টেটমেন্টের জন্য বিগ অফ 1। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি দাঁড়াইব প্রথমটার জন্য বিগ অফ 1, পরেরটার জন্য বিগ অফ 1। তার মানে 1 1 1 কয়টা স্টেটমেন্ট হইছে বা কয়টা অপারেশন হইছে? প্রথম অপারেশন ইনিশিয়ালাইজ করছি, সেকেন্ড অপারেশনে আমরা রিটার্ন করছি দুইটা, তার মানে বিগ অফ 2। বিগ অফ 2 টাও একটা কনস্ট্যান্ট টাইম, তাই আমরা এটাকে বলি বিগ অফ 1। মানে দুইটা অপারেশন হইছে কি? সো আল্টিমেটলি ওভারঅল মানে আমরা জাস্ট এটাকে কি বলি? ও সরি, এটাকে আমরা এভাবে বলি, দুইটা অপারেশন হইছে তো, তার মানে প্রতিটা অপারেশনের টাইম নিছে কত? বিগ অফ 1। তার মানে এই দুইটাকে আল্টিমেট করলে 2 ইনটু বিগ অফ 1। ঠিক আছে? মানে ২ টা অপারেশন হইছে আমরা বলি। কয়টা অপারেশন হইছে? একটা অপারেশনের জন্য বিগ অফ 1, ২ টা অপারেশন হইছে 2 ইনটু বিগ অফ 1। এই 2 টা কনস্ট্যান্ট, তো আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে এই 2 টাকে ফালায় দিয়ে জাস্ট বিগ অফ 1 নিয়ে নিই। তাহলে ওভারঅল এই কার্লি ব্র্যাকেটস এর ভিতরে যে টাইম কমপ্লেক্সিটি যদি বলি, সেটা বা যে টাইমটা লাগবে সেটা হবে বিগ অফ 1। আর এটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম। ঠিক আছে? এটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম। যেমন এখানে সেম ভাবে যে আমাদের মেইন ফাংশনের ভিতরে এখানে কি আছে? ইন্ট মেইন নামে একটা আছে। ওকে? ইন্ট মেইন হেলো ওয়ার্ল্ড। তো হেলো ওয়ার্ল্ড একটা স্টেটমেন্ট টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ 1, আর রিটার্ন 0 এর জন্য কি? বিগ অফ 1। তো আল্টিমেটলি এই ২ টা স্টেটমেন্টের জন্য ২ টা অপারেশন হইতেছে। তার মানে এটার জন্য টাইম কমপ্লেক্সিটি যদি বলি 2 ইনটু বিগ অফ 1। 2 টা কনস্ট্যান্ট, 2 টাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র বিগ অফ 1 নিয়ে নিই। ক্লিয়ার? তার মানে এই ওভারঅল কোডের টাইম কমপ্লেক্সিটি যদি হিসাব করি বিগ অফ 1, আর এটাকে বলা কনস্ট্যান্ট টাইম। সো কনস্ট্যান্ট টাইমের আরো কিছু এক্সাম্পল আছে যে আমরা যত ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি। ঠিক আছে? আমরা যত ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি, এই যত ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি, সবগুলো ফর্মুলার জন্য যে টাইম কমপ্লেক্সিটি বা টাইমটা লাগে সেটা হচ্ছে বিগ অফ 1। আমরা যত ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি, ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করি, সেগুলোর জন্য বিগ অফ 1। আমরা কোনো একটা এরেকে ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে? এরে কি করি? এরেকে ইনিশিয়ালাইজেশন করি, ইনিশিয়ালাইজেশন করে তার জন্য বিগ অফ 1। বা কোনো কিছু আমরা প্রিন্ট করি, ঠিক আছে? কোনো কিছু কি করা? প্রিন্ট করা, সেটার জন্য বিগ অফ 1। দেন আমরা যদি যা সিঙ্গেল একটা ভেরিয়েবল কি করি? রিড করি, ঠিক আছে? যে সিঙ্গেল ভেরিয়েবলকে রিড করা, তো তার জন্য বিগ অফ 1। দেন কোনো কিছু যদি আমরা অ্যাসাইন করে ফেলি, তো এটাকে বলে অ্যাসাইনমেন্ট। ওকে? সেটার ক্ষেত্রেও কি হয়? বিগ অফ 1 হয়। অ্যাসাইনমেন্ট বলতে এখানে বুঝাচ্ছে জাস্ট যে ইন্টিজার নামক একটা ভেরিয়েবল নিলাম, যে এই যেগুলো ধরো 5 বলে দিলাম এটা। দেন আরো কিছু আছে লাইক আমরা যদি কোনো কিছুর মধ্যে কম্পেয়ার করি, ২ টা ভেরিয়েবলের মধ্যে যদি কি করি? কম্পেয়ার করি, তখনও ওই কমপ্লেক্সিটির বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইমে হয়ে যাবে। দেন আরো আছে আমরা যদি কি করি? কম্পেয়ার করার পরে কন্ডিশন দেই, হ্যাঁ? কন্ডিশন দিয়ে যদি আমরা চেক করি, তখনই কিন্তু বিগ অফ 1 হয়ে যায়। ক্লিয়ার? সো এই সকল পারফরম্যান্সের ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। এখানে আলাদা তেমন একটা কোনো টাইম লাগে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি বা বিগ অফ 1। দেন আরো কিছু আছে ওই জিনিসটা, যে কম্প্যারিজনের ক্ষেত্রে, রিটার্ন স্টেটমেন্টের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, রিডিং ভেরিয়েবলের ক্ষেত্রে, যেমন এই যে একটা আমরা অ্যাসাইন করে দিলাম, এগুলোতেও হয় বিগ অফ 1। পরের স্টেটমেন্টও বিগ অফ 1, পরের স্টেটমেন্টে বিগ অফ 1। ম্যাথমেটিক্যাল কিছু একটা অপারেশন আছে, তাই সেক্ষেত্রে বিগ অফ 1। তাহলে ওভারঅল এর ক্ষেত্রে কয়টা অপারেশন লাগতেছে? 4 ইনটু বিগ অফ 1।
কারণ 4 টা কনস্ট্যান্ট বাদ দিয়ে জাস্ট আমরা কি নিয়ে নেই? বিগ অফ 1 টাকে নিই। ক্লিয়ার? সো ইচ স্টেটমেন্টের জন্য বিগ অফ 1, ওভারঅল স্টেটমেন্টের জন্য 4 টা স্টেটমেন্টের জন্য 4 ইনটু বিগ অফ 1। সো দ্যাটস আমরা 4 টা কনস্ট্যান্ট ওটাকে বাদ দিয়ে জাস্ট বিগ অফ 1 নেই। ক্লিয়ার? তাহলে বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইমটা আশা করি ক্লিয়ারলি বুঝা গেছে। সো নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বিগ অফ n, এটাকে বলে লিনিয়ার টাইম। n মিনস নাম্বার অফ অপারেশন বা ইনপুট সাইজ। তো তোমাকে বলবে ইনপুট সাইজ বলবে, বা এটাকে বলবে যে নাম্বার অফ অপারেশন, কয়টা অপারেশন হবে? নাম্বার অফ অপারেশন। ঠিক আছে? তো নাম্বার অফ অপারেশন। তো এখানে বলে নেই যে আমাদের যে টাইমটা, এই যে অপারেশনটা যদি হয় ধরো 1 সেকেন্ডে, ঠিক আছে? 1 সেকেন্ডে যে নাম্বার অফ অপারেশনটা 10 টু দি পাওয়ার 8 এর কাছাকাছি হয়। সরি 18 না, একটু ভুল হয়ে গেছে। 10 টু দি 1 সেকেন্ডে আরকি। 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 এর কাছাকাছি হয়, অথবা আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 7 এর কাছাকাছি হয় আরকি। ক্লিয়ার? সো 10 টু দি পাওয়ার 8 কখন হবে? যখন কোনো কিছুকে আমরা গ্লোবালি বলি, গ্লোবালি ডিক্লেয়ার করে দেই। ঠিক আছে? আর লোকাল কোনো ভেরিয়েবল যদি হয়, লোকালি যদি আমরা n টাকে বলে দেই, ইনপুটটাকে বলে দেই লোকাল, ওকে? তো লোকালি যখন 10 টু দি 7 এর কাছাকাছি আর 10 টু দি 8 এর কাছাকাছি, ওকে? মানে এতটা অপারেশন, 1 সেকেন্ডে আমি কয়টা অপারেশন করতে পারি? এত সংখ্যক অপারেশন করতে পারি। এটা নাম্বার অফ অপারেশন বা ইটারেশন বলা হয়। ঠিক আছে? নাম্বার অফ অপারেশন ও ইটারেশন। নাম্বার অফ অপারেশন অর ইটারেশন। 1 সেকেন্ডে আমরা 10 টু দি 8 টা ইটারেশন করতে পারি। ক্লিয়ার? সো লিনিয়ার টাইমটা কি বলে? ডেসক্রাইব দ্য অ্যালগরিদম গ্রোস দ্য প্রপোর্শনাল দ্য সাইজ। এখন তুমি সাইজ বাড়ানোর সাথে, সাথে তোমার টাইমটা বাড়বে। ইটারেশনটা বাড়বে, অপারেশনটা বাড়বে। তখন তোমার টাইমটাও কি হবে? কনজিউম হবে, বাড়বে। এটা কি করে? ইনপুট সাইজ ডাবল যদি করো তাহলে টাইমটাও কি হবে? ডাবল হবে। ইনপুট সাইজ ডাবল করে টাইমটাও ডাবল হবে। নাম্বার অফ অপারেশন স্কেলস লিনিয়ারলি উইথ n, অর্থাৎ n ইনপুট বাড়ার সাথে, সাথে তোমার অপারেশনটাও কি হবে? বাড়বে। যেমন এখানে একটা সুডোকু আমরা লিখছি, একটা ফর লুপ 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত এবং হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তাহলে যে ভিতরের যে হেলো ওয়ার্ল্ড এইটা এক্সিকিউট হওয়ার জন্য দেখো, ভিতরে হেলো ওয়ার্ল্ড এইটা এক্সিকিউট হবে বিগ অফ 1 টাইম, এটা কনস্ট্যান্ট টাইমে হয়ে যাবে। বাট এইটা কতবার ঘুরবে? n বার। প্রথমে একবার প্রিন্ট হইলো, পরে 2 বার, পরে 3 বার। তার মানে দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তার মানে n বার পর্যন্ত। তাই আমরা বলি এটা টাইম কমপ্লেক্সিটি n ইনটু বিগ অফ 1। ঠিক আছে? সো দ্যাটস এটা টাইম কমপ্লেক্সিটি আমরা বলি n ইনটু বিগ অফ 1। তো বিগ অফ 1 টা কনস্ট্যান্ট টাইম। তো আল্টিমেটলি গুণ করলে কত হয়? বিগ অফ n হয়ে যায়। তো এইটাকে আমরা বলি লিনিয়ার টাইম। এখন এই n এর সাইজটা যদি আমি বাড়াই তাহলে এইটার টাইমটাও কি হবে? বাড়বে। নাম্বার অফ অপারেশনটা কি হবে? বাড়বে। তো এখানে ধরো n এর মান আমি বললাম 10 টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত হবে? 10 টু দি পাওয়ার 5 টি ইটারেশন হবে। 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 5 টি ইটারেশন হবে। সরি 1 সেকেন্ডে না, 10 টু দি পাওয়ার 5 টি ইটারেশন হবে। ধরো 10 টু দি পাওয়ার 5। তো আমরা কি বলছিলাম? ধরো এটা টাইম কমপ্লেক্সিটি টোটাল লাগবে 10 টু দি পাওয়ার 5। আমরা কি বলছিলাম? যে 1 সেকেন্ডে দাঁড়ায় 10 টু দি পাওয়ার 7, ধরো 10 টু দি পাওয়ার 7 পর্যন্ত। তার মানে 10 টু দি পাওয়ার 7 সেকেন্ড না, সরি 10 টু দি পাওয়ার 7 টা ইটারেশন বা অপারেশন যাই বলে না কেন, ধরো অপারেশন এক্সিকিউট হয় 1 সেকেন্ডে, মানে সচরাচর। তাহলে কতটি এই কোডের জন্য 10 টু দি 5 ধরছিলাম, তাহলে কতটি ইটারেশন? 10 টু দি 5। আমরা বলবো 10 টু দি 5 টা অপারেশন হয় কত সেকেন্ডে। ক্লিয়ার? সো এখানে তোমরা যদি ক্যালকুলেট করে বের করতে পারো, ওইটাই হবে এই কোডের জন্য, এই কোডের জন্য অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি। ক্লিয়ার? সো আমরা ওইভাবে না বলে আমরা জাস্ট বিগ অফ n বলে, কারণ n এর মানটা ভেরি করতে পারে। ঠিক আছে? ডিপেন্ড অন n এর মান। ক্লিয়ার? ওকে। সেকেন্ডলি হচ্ছে, আচ্ছা বেসিক্যালি এখানে এই টাইমটা বিশেষ করে হয় সিঙ্গেল লুপের ক্ষেত্রে। ঠিক আছে? সিঙ্গেল লুপ। তো সিঙ্গেল লুপের ক্ষেত্রে এটা হয়, হোয়াইল লুপ হইতে পারে, ফর লুপ হইতে পারে, ডু হোয়াইল লুপ হইতে পারে। সো সিঙ্গেল লুপের ক্ষেত্রে আমরা লিনিয়ার টাইমে এটা ইউজ করি। ওকে? সো নেক্সট হচ্ছে কোয়াড্রেটিক টাইম। দ্যাটস মিনস এটাকে বলা হয় বিগ অফ n স্কয়ার, মানে বিগ অফ n ইনটু n। ঠিক আছে? সো এটা কমপ্লেক্সিটি হুয়েন দ্য টেক দ্য এক্সিকিউট ইজ প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ ইনপুট সাইজের স্কয়ারের উপর ডিপেন্ড করে। লাইক, তো এটা টাইম কমপ্লেক্সিটি ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার, ইনপুট সাইজের n স্কয়ারের উপর ডিপেন্ড করে আরকি। সো ইউজুয়ালি কি হয়? যখন আমরা কোনো নেস্টেড লুপ ইউজ করি তখন এই কোয়াড্রেটিক টাইম অর্থাৎ বিগ অফ n স্কয়ারটা কি হয়? এরাইজ হয়। সো আমরা নেস্টেড লুপ কোন জায়গায় ইউজ করতাম মনে আছে কিনা? যখন সি প্রোগ্রামিং পড়েছি আমরা, তখন আমরা সেই প্রিন্ট করার ক্ষেত্রে এটা ইউজ করতে, সেই প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করতে হয়। ক্লিয়ার? আর বাবল সর্টের ক্ষেত্রেও আমরা কি করি? যে বাবল সর্টের ক্ষেত্রেও আমরা নেস্টেড লুপ ইউজ করি। সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা কি করি? নেস্টেড লুপ ইউজ করি। তাই বাবল সর্টের কমপ্লেক্সিটি দ্বারা বিগ অফ n স্কয়ার, সিলেকশন সর্টের কমপ্লেক্সিটি দ্বারা বিগ অফ n স্কয়ার। ক্লিয়ার? যেমন এখানে আমি একটা
ফর লুপ দিছি। তো এই ফর লুপটা যদি আমরা ভালো মতো একটু এক্সপ্লেন করি যে এই লুপের ভিতরে যা হবে সেগুলো ধরো কনস্ট্যান্ট টাইমে হবে। ভিতরে এই লুপের ভিতরে যা হবে কনস্ট্যান্ট টাইমে হবে। বাট এই ধরো এইটা ভিতরে যেটা হবে বা যাই তারপর ধরো কিছু একটা প্রিন্ট করবে সেটা ধরো বিগ অফ 1 এ হলো। বাট এই ভিতরের কনস্ট্যান্ট টাইপটা কার উপর ডিপেন্ডেন্ট? এই n এর উপর ডিপেন্ডেন্ট বা এই j এর উপর ডিপেন্ডেন্ট। যেটা চলবে n পর্যন্ত। তার মানে এই লুপটা চলবে কত পর্যন্ত? বিগ অফ n পর্যন্ত। এই ভিতরের লুপটা কার উপর ডিপেন্ড করে? ওই প্রিভিয়াস লুপের উপর ডিপেন্ডেন্ট বা আউটার লুপের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই ভিতরের লুপটা কতবার চলবে? ওই আউটার লুপ যতবার, তার n বার। তাহলে বাহিরেও n। তাহলে ভিতরের লুপটা দেখো, ভিতরের এই যে এগুলো মার্ক করছে কনস্ট্যান্ট টাইম কোড হেয়ার। তো এটা চলবে বিগ অফ 1 এ। বাট এটা কতবার চলবে? এই n বার। তাহলে ইনটু n। ওকে? বাট এই টোটালটা কতবার চলবে? ওই বাহিরের n পর্যন্ত। ওভারঅল কমপ্লেক্সিটি কত দাঁড়ায়? বিগ অফ 1 কনস্ট্যান্ট, তার মানে বিগ অফ n ইনটু কত? n। তো আলটিমেটলি কত দাঁড়ায়? বিগ অফ n স্কয়ার। বিগ অফ n স্কয়ার। ঠিক আছে? এটাকে বলা হয় কোয়াড্রেটিক টাইম। তো বিশেষ করে এটা কি হয়? নেস্টেড লুপের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট এখানে যেমন একটা চেঞ্জ করে দিছি। আরেকটা হচ্ছে ধরো এই যে ২ টা লুপ আছে। তো ভিতরে একটা লুপ। তাহলে এই লুপের ভিতরের যে জিনিসপাতিগুলা তারপর যাই থাকুক সেগুলো কনস্ট্যান্ট টাইমে হবে। তো ধরো এটা কনস্ট্যান্ট টাইম বিগ অফ 1 হইলে, বাট এটা কার উপর ডিপেন্ডেন্ট? m এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এই যে ভিতরের লুপটা সেটা কতবার চলবে? m ইনটু বিগ অফ 1। ওকে? দেন এই পুরাটা কত কার উপর ডিপেন্ডেন্ট? বাহিরের লুপের উপর ডিপেন্ডেন্ট। তাহলে বাহিরের লুপ চলবে n বার। তাহলে n। ওভারঅল কি দাঁড়ায়? n ইনটু ভিতরে এটা গুণ করলে কত হয়? বিগ অফ m। ক্লিয়ার? বিগ অফ m। তো আলটিমেটলি এটা করলে কত হয়? বিগ অফ n ইনটু m। তো এখানে কিন্তু n স্কয়ার নেই, কারণ এটা ইনপুট হচ্ছে n আর m। সো এখানে যে ইনপুটটা সো একটা হচ্ছে n, একটা হচ্ছে কত? m। তো n টা হচ্ছে আউটার লুপের জন্য। ঠিক আছে? n টা হচ্ছে কি? আউটার লুপের জন্য, আর m টা হচ্ছে ইনার লুপের জন্য। n টা হচ্ছে কি? ইনার লুপের জন্য। ক্লিয়ার? সো এই হচ্ছে মূলত বিগ অফ n স্কয়ার বা কোয়াড্রেটিক টাইমের যে হিসাব নিকাশটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ক্লিয়ার? ওকে। সো নেক্সটে কি আছে দেখি। নেক্সট হচ্ছে log n বা logarithmic টাইম। log n। ওকে? log n describe the logarithmically with the input size। ইনপুট সাইজের সাথে logarithmically কমবে। আচ্ছা, এটা কখন ইউজ করে? ইট মিনস দ্য ইনক্রিজ দ্য স্লোলি ইভেন দ্য n বিকামস ভেরি লার্জ। যখন ইনপুট সাইজটা আমাদের হিউজ বড় থাকে তখন আমরা লগারিদমিক জিনিসটা ইউজ করি। লাইক সিম্পলি ভাই, লগারিদমের অ্যাকচুয়াল জিনিসটা যদি আমি বুঝি, আমাদের অ্যালগরিদমটা বা আমাদের ফাংশনালিটিসটা বা আমাদের ইনপুট সাইজটা যদি এইভাবে ডিক্রিজ হয়, প্রথমে ডাবল ছিল, করতে হবে। লাইক ধরো ফার্স্টে ছিল কত? ১,০০০, পরে হয়ে যাবে ৫০০, পরে হয়ে যাবে ২৫০, পরে হয়ে যাবে যাই হোক কত ১২৫, পরে হয়ে যাবে কত ১০০ সামথিং এরকম। ঠিক আছে? মানে কমতে থাকবে। ধরো ফার্স্টে ছিল কত? ফার্স্টে ছিল ধরো 32। ঠিক আছে? ধরো ইনিশিয়াল অবস্থা ছিল কত? ইনিশিয়াল অবস্থা ছিল 32। ইনিশিয়াল অবস্থা n এর মান ছিল ধরো n প্রথমে ছিল 32, পরে এটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে? 16। ঠিক আছে? পরে অর্ধেক হয়ে গেছে। কত হয়ে গেছে? 16। ঠিক আছে? পরে অর্ধেক হয়েছে 8, পরে অর্ধেক হয়েছে 4, পরে অর্ধেক হয়েছে 2, পরে অর্ধেক হয়েছে 1। তার মানে দেখো n টা বারবার কি হইতেছে? অর্ধেক হইতেছে না? অর্ধেক হইতেছে না? ঠিক আছে? n টা বারবার অর্ধেক হইতেছে না? তার মানে দেখো তো জিনিসটা এরকম দাঁড়ায় না যে 16 ইকুয়াল টু আমরা বলতে পারি log 2 4। 16 log 2 4 জিনিসটা কিভাবে? ধরো এটা জানি না কয়টা মানে 4 টা হচ্ছে কয় স্টেপ। লাইক এখানে যেমন দেখো 16 পরে হবে 8 একটা স্টেপ, 8 থেকে 4 দুইটা স্টেপ, 2 থেকে 4 থেকে আরো অর্ধেক হলো 3টে স্টেপ, 2 থেকে 1 4টা স্টেপ। তাহলে এখানে একটা স্টেপ, 2টে স্টেপ, 3টে স্টেপ, 4টা স্টেপ। তার মানে 4টা স্টেপে 16 থেকে ডিরেক্টলি আমি কততে চলে আসলাম? এতে চলে আসলাম। 4টা স্টেপে আর তো অর্ধেক করা পসিবল না। তার মানে 4টা স্টেপে 16 কে আমরা অর্ধেক করতে পারি। ক্লিয়ার? 16 থেকে একে আসতে পারি। তার মানে কি দাঁড়াইলো দেখো তো? সো এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি তাহলে হিসাবটা বুঝে ফেলবা। 16 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? log 2। ঠিক আছে? log 2 আর সরি এটা ধরো log 2 4 যদি log 2 যদি 16 আমরা বের করি, log
2 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 4 কে সামনে নিয়ে আসলাম, log 2 আর log 2 পেলে কত 1, তাহলে আলটিমেটলি কত দিলে 4। আর তাহলে 4 টা কি দাঁড়াইলো? 4 টা দাঁড়াইলো নাম্বার অফ স্টেপস বা অপারেশন, কয়টা অপারেশন লাগবে। তো আলটিমেটলি এটাকে আমরা যদি এখানে n ছিল 16, এখন n যদি n এর মান হাইয়েস্ট অনেক বেশি হয়, তখন আমরা বলবো কি log n। কারণ log n এর বেসিক কনসেপ্ট হচ্ছে ভাই ইনপুটকে কি করব, ইনপুট এমনভাবে কি হবে, ইনপুট কি হবে বারবার, ইনপুট কি হবে বারবার অর্ধেক হবে, বারবার কি হবে অর্ধেক হবে। ঠিক আছে, যেমন এখানে ছিল প্রায় 1 লক্ষ, তো এটাকে 20 বার অর্ধেক মানে 20টা স্টেপ আমরা 1 এ নিয়ে আসতে পারি। প্রথমে এটাকে অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম, করতে করতে এরকম কখন 1 হবে, 20 নম্বর স্টেপে গিয়ে 1 হয়ে যায়। যেমন উদাহরণ হচ্ছে log n এর উদাহরণ হচ্ছে বাইনারি সার্চ। log n এর উদাহরণ হচ্ছে কি বাইনারি সার্চ। ক্লিয়ার? log n এর উদাহরণ হচ্ছে বাইনারি সার্চ। সো আমি আরেকটা সিম্পলেস্ট একটা উদাহরণ দিয়ে দেই, তাইলে এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আরো সহজ একদম উদাহরণ দিয়ে দেই, তাইলে তোমরা log n এর কমপ্লেক্সিটিটা বা log n এর জিনিসপাতিটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমাকে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করতে বলতেছে। তখন তুমি কি 2 ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। 1 থেকে 100 পর্যন্ত। আমি কি বলছি? 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে প্রথমে তুমি 1, পরে বললা 1 কি জোড় না বেজোড়? বললা যে 1 তো জোড় না, তাহলে 1 বাদ। 2 জোড় কি বিজোড়? হ্যাঁ 2 কে নিলাম। 3 জোড় কি বিজোড়? না 3 নিব না। 4 জোড় কি বিজোড়? হ্যাঁ 4 নিলাম। 5 বেজোড়? 5 কে নিব না। 6 বেজোড়? 6 কে নিব। এরকম করতে করতে তুমি কত পর্যন্ত গেলা? 100 পর্যন্ত। তার মানে দেখো তো 1 থেকে 100 পর্যন্ত। আমি যদি 100 না বলে n বলতাম, তাহলে তুমি 1 থেকে n পর্যন্ত যাইতা। চেক করতা। ঠিক আছে? 1 জোড় না বেজোড়, 1 2 জোড় না বেজোড়। লাইক জিনিসটা এরকম। ফর i equal to 1 থেকে শুরু করে n পর্যন্ত গেলা। যাওয়ার পরে এখানে তুমি চেক করলা i কে কি 2 দ্বারা ভাগ যায়? যদি ভাগ যায় তাইলে সে জোড়। মানে i টাকে তুমি কি করো? প্রিন্ট করো। তাহলে বললাম প্রিন্ট অফ i। এই কাজটা দেখো তো তুমি একদম n পর্যন্ত যাইতেছ না? ওই ক্ষেত্রে কিন্তু তোমার কমপ্লেক্সিটি কত দাঁড়াবে? দেখো তো ভিতরের প্রিন্টের জন্য big of 1, চেক করার জন্য big of 1, আর চলবে কতবার? n বার। তাহলে টোটাল কতটুকু দাঁড়ায়? big of n। বাট এই কাজটাকে যদি আমি একটু অর্ধেকে করে ফেলি, লাইক আমি 100 পর্যন্ত যাব না, আমি 50 টাকে চেক করব। আমি কি করব? 50 টাকে চেক করব। কনসেপ্ট কি বুঝছো? আমি কি করব? 50 টা এলিমেন্টকেই চেক করব। আমি 100 টা এলিমেন্টকে চেক করব না। ছিল 100, কিন্তু আমি অর্ধেক করে কত করে গেলাম? অর্ধেক করে কত করে ফেললাম? 50। অর্ধেক করার জিনিস হচ্ছে লগইন। এই কাজটা আমি কিভাবে করব? সিম্পলি এই কাজটা আমি অর্ধেক করা কাজটা আমি কিভাবে করব? সো আমি বারবার প্রতিজনকে জিজ্ঞেস না করে যে বেজুর আছে আমি তাকেই পিক করব। আমি তো জানি যে 0 যদি 0 ধরো, আমি তো জানি যে 1 তো বেজুর না, 1 তো জুন না। তাহলে আমি কি করব? যে বলব তুমি 1 থেকে স্টার্ট করো, ঠিক আছে? ফার্স্টে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত? 2, 2 এর সাথে 2 যোগ করলে কত? 4, 4 এর সাথে 2 যোগ করলে কত? 6, 6 এর সাথে 2 যোগ করলে কত? 8। তার মানে আমি বারবার 2 যোগ করে দিব। তো শুরু করব 2 থেকে, তার সাথে 1 থেকে লাগবে না। শুরু করব 2 থেকে, তাহলে দেখো তো 4, শুরু করব 2 থেকে, চলবো n পর্যন্ত। ওকে ফাইন। বাট ভিতরে এসে আমি কি করব? ফার্স্টে তো আমি 2 প্রিন্ট করলাম। ঠিক আছে? ধরো প্রিন্ট করলাম। আচ্ছা n পর্যন্ত চলবে না। লাইক কন্ডিশনটা আমি একটু চেঞ্জ করে দেই। যে কন্ডিশনটা আমি একটু চেঞ্জ করে দেই, তাইলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তো i এর মান i স্মলার দেন n পর্যন্ত চলবে। এইখানে এসে বললাম i প্লাস ইকুয়াল টু 2। ওই যে 2 ঘর করে তুমি লাফ দেও। প্রথমে ছিল 2 ঘর করে লাফ দেও। তার মানে অর্ধেক সঙ্গে আমি 100 টাকা ট্রাভার্স করব না। আমি 50 জনে গড়ে গেলেই 50 জনে গড়ে গেলে হয়ে যাবে। তখন এটার কমপ্লেক্সিটি দাঁড়াবে big of log n। ঠিক আছে? big of log n, কারণ তুমি অর্ধেক সংখ্যক মানুষের গড়ে যাইতেছো। ক্লিয়ার? সো এটা হচ্ছে log n এর কনসেপ্ট। নেক্সট হচ্ছে n log n। এখন log n হচ্ছে কি অর্ধেক করবা কতবার? n বার। এটাকে বলে লগ লিনিয়ার টাইপ। log n মানে কি অর্ধেক করবা দেন কয়বার? n বার। এই অ্যালগরিদমটা কখন অ্যারাইজ করে? যখন হচ্ছে লগারিদমিক অপারেশন হয়, কিন্তু ইচ ইনপুটের জন্য, প্রতিটি ইনপুটের জন্য log n, প্রতিটি ইনপুটের জন্য log n। ঠিক আছে? প্রতিটি ইনপুটের জন্য কি log n। আর এই যে সর্টিং অ্যালগরিদম লাইক মার্জ সর্ট এন্ড কুইক সর্ট, এটা হচ্ছে এই log n এর ক্ষেত্রে হয়। মার্জ সর্ট এবং কুইক সর্ট, বা আমরা যে বিল্ট ইন সর্টগুলো ইউজ করি, সেই মার্জ সর্ট এবং কুইক সর্ট আমরা নেক্সটে দেখবো। মার্জ সর্ট এবং কুইক সর্ট এগুলা কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে n log n এ হয়। ঠিক আছে? এটা কিভাবে হয়? n log n এ হয়। সো এটা একটু মাথায় রাখবা। সো আর
আরেকটা জিনিস আমাদের যে বিল্ট ইন যে সর্ট ফাংশন অর্থাৎ কোনো একটা এর ফার্স্ট এলিমেন্ট দিতে হয় দেন এর প্লাস এন দিতে হয় এর কিন্তু কমপ্লেক্সিটি হয় এন লগ এন ঠিক আছে এন লগ এন এর কমপ্লেক্সিটি কত এন লগ এন এটা একটু মাথায় রাখবা মার্জ সর্ট এবং কুইক সর্ট সো এই দুইটা হচ্ছে এই সর্টটা হচ্ছে দুইটার কম্বিনেশনে বেসিক্যালি হয় মার্জ সর্ট এবং কুইক সর্টের ক্ষেত্রে সো এটা হচ্ছে বিল্ট ইন সর্ট ফাংশন কি ফাংশন বিল্ট ইন সর্ট ফাংশন ওকে এটা একটু মাথায় রাখবা নেক্সট হচ্ছে টু টু দি পাওয়ার এন এক্সপোনেনশিয়াল আগে আচ্ছা টু টু দি পাওয়ার এনটা হচ্ছে ঠিক রিভার্স বা বিপরীত কার বিপরীত এটা হচ্ছে বিপরীত হচ্ছে লগ এন এর লগ এনে কি হইতো অর্ধেক অর্ধেক হইতো এটা হচ্ছে ডাবল ডাবল হবে ঠিক আছে যে টু টু দি পাওয়ার এন এ বেসিক্যালি বলে কি প্রথমে যদি 1 থাকে পরে হবে 2 পরে হবে 4 পরে হবে 8 পরে হবে 32 পরে হবে 64 এরকম ডাবল হইতে থাকবে টু টু দি পাওয়ার এন এটা বলে আর লগ এন কি বলে লগ এন বলে ফার্স্টে ছিল 64 দেন 32 দেন আচ্ছা সরি আর দুগুণ আচ্ছা এটা ভুল হয়ে গেছে এটা একটু মুছি যে 4 এর পরে হবে 8 8 এর পরে 16 16 এর পরে 32 আর কি মানে ডাবল হবে আর কি 8 16 32 64 আর লগ এন কি বলে প্রথমে 62 অর্ধেক 32 অর্ধেক 16 অর্ধেক 8 অর্ধেক 4 অর্ধেক 2 অর্ধেক 1 এরকম ঠিক আছে সো টু টু দি পাওয়ার এন এবং লগ এন একটা রিভার্স একটা কি রিভার্স সো অ্যালগরিদমটা কখনো কমপ্লিটলি হ্যাভ দ্য ডাবল উইথ এডিশনাল এলিমেন্ট ইন দ্য ইনপুট আর এক্সটেন্ডেড রেপিড গ্রোথ তুমি যদি সামান্য পরিমাণ ইনপুট বাড়াও এটার টাইম কমপ্লেক্সিটি বা টাইম কনজিউমটা হিউজ পরিমাণ বেড়ে যাবে ঠিক আছে হিউজ পরিমাণ বেড়ে যাবে যেটা অনেক সময় ইনফিজিবল এটা বাস্তবে সম্ভব হয় না কখন হয় যখন আমরা রিকার্সিভ কোনো ফিবোনাকি সিরিজ বের করি আর সাবসেট জেনারেশন করি সাবসেট জেনারেশন তো অবশ্যই তোমরা জানো সাবসেট কি অ্যাকচুয়ালি কোন একটা সেট নিয়ে এলিমেন্টগুলো নিয়ে যতটা সেট বানানো যায় সেটা সাবসেট আর ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে আমরা টু টু দি এনটা ইউজ করি দেন এটা হিউজ টাইম লাগে যখন আমার ইনপুট সাইজটা একটু বেশি হবে যদি ইনপুট সাইজটা সামান্য বাড়ে বুঝছো ইনপুট সাইজে কি হয় সামান্য বাড়ে তাহলে এই টু টু দি এন এর বা এই কনসেপ্টের টাইম কমপ্লেক্সিটিটা র্যাপিডলি গ্রোথ হয় এটার হিউজ পরিমাণ টাইম বেড়ে যায় মানে টাইম কনজিউমটা বেড়ে যায় ক্লিয়ার সো এই কমপ্লেক্সিটিতে আমাদের লিমিটেড ইনপুট সাইজ নিয়ে কাজ করতে হবে ডাটা নিয়ে কাজ করতে হবে এতটুকু পর্যন্ত আমি যাইতে পারবো এর বাইরে আমি যেতে পারবো না ক্লিয়ার সো এটা ইউজ করা হয় ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে এবং সাবসেট জেনারেশনের ক্ষেত্রে যেমন এখানে দেখো ফিবোনাকি সিরিজের কথাই বলছি যে এন এর মানে স্মলার দেন 1 হলে রিটার্ন এন করবে আর না হলে ফিবোনাকি ফাংশনকে কল করবে দুই দিকে দুইটা লাইক ফার্স্টে ধরো এন এর মান কত 5 দিলাম ওকে তার মানে দেখো ফার্স্টে এন এর মান 5 ফাইন এদিকে একটা ফিবোনাকি কল হইছে কত n - 1 তার মানে 5 - 1 সমান হচ্ছে 4 এদিকে একটা ফিবোনাকি কল হইছে কত 5 - 2 মানে হচ্ছে 3 দুই দিকে দুইটা পরে দেখো আবার ফিবোনাকি কল হবে কারণ 5 কি স্মলার দেন 1 এখনো না স্মলার দেন 1 না তাহলে এদিকে কত হবে 5 - 1 সমান হচ্ছে 4 আর এদিকে কত হবে 5 - 2 সমান হচ্ছে কত 3 তাহলে এদিকেও 3 - 1 সমান হচ্ছে 2 দেন 3 - 2 সমান হচ্ছে কত 1 এদিকে 4 - 1 সমান হচ্ছে 3 4 - 2 2 সমান হচ্ছে 2 3 - 2 দেন হচ্ছে 1 দেন এদিকে হবে কত এটা 1 আর এদিকে কত 0 ওকে দেন এদিকে হবে কত এটা তো আর হবে না কারণ হয়ে গেছে সো এদিকে আর কলই হবে না কারণ কি এখানে কন্ডিশনটা মেক হয়ে গেছে দেখো তো দেন এটা আবার কল হবে কত এটা আবার কল হবে ধরো 1 2 আর এটা হবে 1 ওকে দেন এটা হবে 1 এটা হবে কত 0 দেন এটা হবে 1 এটা হবে কত 0 তার মানে এই জিনিসটা আমি এটা এক্সপ্লেন করতে চাইতেছি যে দেখো ফার্স্টে কয়টা এর মান ধরো একটা অপারেশন কিন্তু পরের স্টেপে এসে অপারেশনের সংখ্যা কয়টা হয়েছে একের ডাবল 2টা বাট পরের স্টেপে এসে অপারেশন কয়টা হয়ে গেছে বা কল কয়টা হয়ে গেছে 4টা পরেরটাতে এসে কয়টা হয়ে গেছে 8টা তাহলে পরেরটাতে কয়টা হবে 16টা পরেরটাতে কয়টা হবে 32টা তার মানে দেখো তো প্রথমে ছিল 1 পরে 2 পরে 4 পরে 8 পরে 16 পরে 30 তো এরকম চলতে থাকবে না যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটাকে এরাইজ হইতেছে আর এন এর মান যদি অনেক বড় দেওয়া থাকে লাইক 10 টু দি 5 দেওয়া থাকে তখন তো চলতেই থাকবে মানে দেখো তো এক্সপোনেনশিয়ালি বাড়তেছে না টু টু দি পাওয়ার সামথিং আকারে বাড়তেছে না টু টু দি পাওয়ার সামথিং আকারে বাড়তেছে না এটা 1 নম্বর অপারেশন 2 নম্বর অপারেশন এরকম
সো এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম। ঠিক তেমনি এই এক্সপোনেনশিয়াল টাইমে n এর মান যদি 20 দেই, তাহলে 2 টু দি পাওয়ার 20 প্রায় 1 মিলিয়ন অপারেশন হবে। 1 মিলিয়ন অপারেশন 1 সেকেন্ডে ভাই। 1 সেকেন্ডে শুধুমাত্র 10 টু দি 7 অথবা 10 টু দি 8 টা অপারেশন হয়। 8 টা অপারেশন পসিবল। 8 টা অপারেশন পসিবল, বাট 1 মিলিয়ন অপারেশন চিন্তা করতেছো? দেন যদি n এর মান 30 দেই তাহলে কয়টা অপারেশন হয়? 1 বিলিয়ন। 40 দিলে 1 ট্রিলিয়ন। মানে এটা ইমপ্র্যাকটিক্যাল আরকি। মডার্ন কম্পিউটারে এটা ইমপ্র্যাকটিক্যাল। সো এটা হচ্ছে মানে টাইম কমপ্লেক্সিটি বা এই রেঞ্জের কাজ করাটা খুবই ক্রিটিক্যাল। কারণ এইখানে ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে বা পসিবলই না। ক্লিয়ার? ওকে। সো এই ছিল আমাদের 2 টু the n বা এটা বলে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি কিভাবে ইনক্রিজ হয় টাইমটা। ওইটা অনেক সময় log n এর ঠিক উল্টাটা। নেক্সট হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হয়? ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করে, এটা নরমালি জানি আমরা। এটা ফ্যাক্টোরিয়ালি হুইচ দ্য সাইজ ইজ n, মিনিং দ্যাট n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইনটু n-1, পরে কি হবে n-2, পরে কি হবে n-3, এরকম চলতে থাকবে। লাস্ট কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। ক্লিয়ার? সো n এর মান যদি আমরা বলি 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু কত? 5। ক্লিয়ার? 5 ফ্যাক্টোরিয়াল। সো এইটাতে ঘটনা কি হয়? এটা যখন n এর মান আমরা যখন আচ্ছা যদি আমরা যখন ইন্টিজার ডাটা নিয়ে কাজ করি অথবা লং ডাটা নিয়ে কাজ করি, ঠিক আছে? লং ডাটা নিয়ে কাজ করি। ইন্টিজার ডাটা নিলে n এর মান যদি আমি 20 এর বেশি দেই আর ফ্যাক্টোরিয়াল বের করি, তখন কিন্তু উল্টাপাল্টা মান দিবে। ঠিক আছে? তখন কিন্তু ইন্টিজার রেঞ্জেই ধরবে না। এত বড় মান। তখন লং এ কাজ করতে হবে। তো লং এ ধরো 20 দিলে হইল। লং এ যদি বাই চান্স আমরা n এর মান 100 দিয়ে দেই, তখন লং এ ডাটাগুলা কাজ করে না। তার মানে এই ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করাটা খুবই ক্রিটিক্যাল, কারণ ডাটা টাইপে তোমার ধরতে হবে। তাই না? যেমন এখানে n এর মান যদি 10 দেয়, 10 ফ্যাক্টোরিয়াল সমান এতটা অপারেশন। চিন্তা করো স্যার 10 টু দি পাওয়ার 7 অথবা 10 টু দি পাওয়ার 6 অথবা 10 টু দি পাওয়ার 8, হ্যাঁ? এই সকল অপারেশন 1 সেকেন্ডে হয়ে যায়। বাট এখানে 3.6 3 সেকেন্ড লাগবে। 3.6 3 সেকেন্ড লাগবে। ক্লিয়ার? যেমন এইখানে 10 টু দি পাওয়ার 18 চিন্তা করো কতটুকু লাগবে। এটা তো পসিবলই না। আবার 2 এটা তো পসিবলই না। 20 দিলে, ঠিক আছে? সো এই হচ্ছে ঝামেলা আরকি। 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত বা 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানা যায় যে কভার হয়ে যায় টাইমটা, বাট টাইমটা একটু বেশি লাগে, বাট হয়ে যায়। বাট তার মানে দাঁড়াইলো যে এই যে ফ্যাক্টোরিয়াল টাইমটা, এটা নিয়ে কাজ করা খুবই ক্রিটিক্যাল। সো এইজন্য এই ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে খুবই খারাপ কমপ্লেক্সিটি, ঠিক আছে? এটা খুবই খারাপ টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? যেমন এটার এক্সাম্পল হইতে পারে পারমুটেশন, কম্বিনেশন, এনসিআর এর এগুলা, ঠিক আছে? পারমুটেশন, কম্পিটিশন, এনসিআর, পিসিআর এর যেগুলা, দেন ব্রুট ফোর্স হিসেবে ট্রাভেলিং সেলসম্যান মেথড, অ্যালগরিদম তোমরা জানতে পারবা। তো এটা হচ্ছে মূলত খারাপ কমপ্লেক্সিটি, ক্লিয়ার? সো ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে এটা লাগে আরকি। নেক্সট হচ্ছে আমরা কয়েকটা দেখব যে কনস্ট্যান্ট টাইমে কি হয়, যত ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, ইনপুট আউটপুট আছে, কোনো কিছু প্রিন্ট করা আছে, ঠিক আছে? কন্ডিশন আছে, কম্প্যারিজন আছে, ঠিক আছে? সেগুলা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়, বা কোনো কিছুর এরিয়া প্রিন্ট করে মানে ম্যাথমেটিক্যাল যা ফর্মুলা আছে আরকি সেগুলা। দেন বাইনারি সার্চের ক্ষেত্রে কি হয়? লগ এন এ হয়ে যায়, বারবার অর্ধেক করে। এটা হচ্ছে সার্চ করতে সর্টেড এর ক্ষেত্রে লাগে। আর সর্টেড, সেট, ম্যাপ আর প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে পার অপারেশন ক্ষেত্রে লগ এন লাগে। তাহলে অপারেশন যেটা হবে ওইটা ইনসার্ট, ডিলিট এবং অ্যাক্সেস এলিমেন্ট এদের সর্টেড ডাটা স্ট্রাকচার ক্ষেত্রে লগ এন এ হয়ে যাবে। ক্লিয়ার? দেন প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন যেটা লাগে সেটা হচ্ছে রুটেড। প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, লাইক ধরো আমার আমার ধরো 16 এর ফ্যাক্টর গুলো বের করতে বলো। ফ্যাক্টর মিন্স গুণনীয়ক। 16 এর ফ্যাক্টর কোনগুলা? 1 2 3 তো নাই, তাহলে 4 5 নাই, 8, এরপর হচ্ছে 16। তার মানে কি করতে হবে আমাকে? 1 থেকে 16 পর্যন্ত আমরা লুপ চালাই। লুপ চালিয়ে চেক করি যে 1 দ্বারা 16 কি বাদ যায়? হ্যাঁ, বাদ যায়, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? মানে লুপটা এরকম চালাই 1 থেকে শুরু করে ধরো i smaller than or equal n পর্যন্ত, দেন হচ্ছে i প্লাস প্লাস। ওকে? দেন পরে কি করি? যে পরে বলি ওই যে 16 কে i দ্বারা বা এটা দ্বারা ভাগ যাবে কিনা। যদি যায় তাহলে i টা হচ্ছে তার একটা ফ্যাক্টোরিয়াল। তো n এর মানটা যদি অনেক বড় থাকে তখন n এর মানটা যদি অনেক বড় থাকে তখন, তো ওইটাকে অপটিমাইজ করার জন্য আমরা পুরাটা চালাই না। কারণ আমরা যখন ফ্যাক্টোরিয়াল গুলো বের করি 1 into 16 সমান হচ্ছে 16, 2 into 8 সমান হচ্ছে কত? 16, দেন 4 into 4 সমান কত? 16,
ঠিক আছে? এই তো আর কি লাগে তাহলে 1 একটা ফ্যাক্টোরিয়াল, 2 একটা ফ্যাক্টোরিয়াল, 4 একটা ফ্যাক্টোরিয়াল, 8 একটা ফ্যাক্টোরিয়াল, 16 একটা ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো সবগুলা লাগে না। কয়টা? ১ টা ২ টা ৩ টা অপারেশন হয়ে যায়। তার মানে 4 টা টোটালে 4 টা লাগবে। তাহলে √16 সমান হচ্ছে 4। 4 টা অপারেশনের টোটালি কি হয়ে যায়? দেন 16 into 1 সমান হচ্ছে 16। তার মানে 4 টা অপারেশনের আল্টিমেটলি ফ্যাক্টোরিয়াল গুলো বের করতে পারবো। ঠিক আছে? এইটাকে তখন এটাকে বলা হয় √n। ইনপুট সাইজের স্কয়ার রুট পর্যন্ত গেলেই ফ্যাক্টরাইজেশন গুলো বা ফ্যাক্টর গুলা বের করা পসিবল। আর তাও যদি হয় প্রাইম ফ্যাক্টর। ক্লিয়ার? ওকে, সো এই গেল একটু মোটামুটি কাহিনী। নেক্সট হচ্ছে একটা এর মধ্যে ট্রাভার্স করা। একটা লিস্টের মধ্যে ট্রাভার্স করা। এর n সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, তার n বার যাইতে হবে। যেমন কোন এর সামেশন বের করা, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট বের করার ক্ষেত্রে আমার কোন কমপ্লেক্সিটি লাগে? big O of n। then reading the n input out item of input মানে এর ইনপুট নেওয়ার ক্ষেত্রে তখন n সংখ্যক তুমি এর ইনপুট নেবা, বারবার ইনপুট নেবা, তখন big O of n। তখন ইনপুট পার্সিং এবং ফাইল রিডিং ক্ষেত্রে big O of n হয়। ক্লিয়ার? যদি সর্টিং এর ক্ষেত্রে ডিফল্ট সর্টের ক্ষেত্রে ওই যে ডিফল্ট সর্ট কোনটা? সর্ট ফাংশনের ভিতরে আমরা এরেটাকে পাঠাই, এরে প্লাস এনটাকে পাঠাই, তখন হচ্ছে n log n, যেমন মার্জ সর্ট, কুইক সর্ট এগুলো। নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা কি করি? big O of n করা হয়। এটা নেস্টেড লুপ কখন ইউজ করা হয়? বেসিক্যালি শেপের ক্ষেত্রে ইউজ করে। আর একটা আছে বাবল সর্ট, সিলেকশন সর্টের ক্ষেত্রে হয়। ওকে, ইটারেটিং থ্রু দ্য অল সাবসেট অফ কে যদি হয় তাহলে big O of n টু দি পাওয়ার k হয়। আর ফাইন্ডিং দ্য ট্রিপলের ক্ষেত্রে এটা হয়। এখন যদি কে এর মান 3 হয়, 3 সাইজের সাবসেট, তাহলে n কিউব হবে আর কি। এটাই ইটারেটিং থ্রু দ্য অলস হবে, প্রতিটা সাবসেটের মধ্যে যাওয়া সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে হয়, মানে পাওয়ার সেট জেনারেশন হয়। কারণ কি পাওয়ার সেট গুলো বা উপসেট গুলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে না? এরকম আমরা কিছু একটা পড়ছিলাম, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। মানে n এর মান যদি 3 হয় তাহলে পাওয়ার সেট হবে 8 টা। n এর মান যদি কত হয়? 4 হয়, তাহলে পাওয়ার সেট হবে কয়টা? মনে আছে কিনা জানি না। পাওয়ার সেট হবে 16। তার মানে দেখো তো 2 টু দি n পর্যন্ত যাওয়া লাগবে না। ওকে, আর ইটারেটিং থ্রু দ্য অল দ্য পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল। পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে? পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল হবে। এই ছিল মূলত ওভারঅল বিভিন্ন ধরনের টাইম কমপ্লেক্সিটি, এদের ইউজেস বা কোন কোন কেসের ক্ষেত্রে আমরা কোন টাইম কমপ্লেক্সিটিটাকে চুজ করব। ক্লিয়ার? সো এই এতটুকু পর্যন্ত আশা করি একদম ক্লিয়ারলি বুঝা গেছে। তো নেক্সটে আমরা যে জিনিসটা নিয়ে এক্সপ্লোর করব সেটা হচ্ছে ইনপুট দেখে n এর মানের উপর বেস করে আমরা কখন কোন টাইম কমপ্লেক্সিটিকে চুজ করব। লাইক n এর মান যদি স্মলার দ্যান 10 হয় তখন আমরা যে কোনোটা নিতে পারি, কারণ এ অতি স্মুথ, এটা অনেক সচরাচর লাগে না। n এর মান যদি স্মলার দ্যান 20 হয় তো আমরাও নরমালি এই টাইম কমপ্লেক্সিটির যে কোনো একটা অ্যালগরিদমকে চুজ করতে পারি। লাগবে না n এর মানে 80 পর্যন্ত অনেকে দেন, n টু দি পাওয়ার 4 হয়ে যায়। ক্লিয়ার? 400 পর্যন্ত হলে n কিউব নিতে পারি। n কিউব বেসিক্যালি আমরা কখন ইউজ করি? ৩ টা। এই যে n কিউব যেটা হয় বেসিক্যালি হয় ফার্স্টে তুমি একটা লুপ চালাইলে, দেন এই লুপের ভিতরে তুমি আরেকটা লুপ চালাইলে, দেন এই লুপের ভিতরে তুমি আরেকটা লুপ, এইটা হচ্ছে n কিউব। এই কমপ্লেক্সিটি তখন হয় যে n কিউব। প্রতিটা লুপ যদি ধরো 0 থেকে n পর্যন্ত চলে, এইটাও ধরো যদি 0 থেকে n পর্যন্ত চলে, এইটাও যদি ধরো 0 থেকে n পর্যন্ত চলে, তখন ওভারঅল কমপ্লেক্সিটি দাঁড়াবে big of n কিউব। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ারলি বুঝা গেছে। এটা গেল। নেক্সট হচ্ছে ধরো ৭,৫০০ যদি হয় আমি নেস্টেড লুপ ইউজ করতে পারবো। ৭,৫০০ যদি কাছাকাছি হয়। ওকে, আর যদি 7 into 10 to the 4 হয় তখন আমি n √n, ঠিক আছে? √n এ এটা কাজ করতে পারবো। আর সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে ভাই এইটা, n log n এ কখন আমি কাজ করতে পারবো। তো 5 into 10 to the 5 এটা যদি হয় তখন আমি কোন লগে কাজ করতে পারবো? n log n এ কাজ করতে পারবো। n log n এ কাজ করতে পারবো। এটা খুবই ইম্পোর্টেন্ট। আর যদি এরকম হয় ধরো 5 into 10 to the power 7, দ্যাট মিনস এটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় বা এইটাই 10 to the 7 হচ্ছে 1 সেকেন্ডে 5 into তাহলে কত সেকেন্ড লাগবে? এই কমপ্লেক্সিটির জন্য কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। তো তোমার ইনপুটে কিন্তু ওই প্রবলেমের মধ্যে কিন্তু 5 সেকেন্ড দিবে না। তোমাকে 2 সেকেন্ড দিবে। তখন 2 সেকেন্ড হইলে কিন্তু আমার অ্যালগরিদমটাকে চেঞ্জ করতে হবে। ওকে? অ্যালগরিদমটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ইনপুট সাইজ ভেরি ইম্পোর্টেন্ট। যেমন পরেরটা যদি আমি চেক করি, big of 1 দিছে দেখো। 5 into 10 to the power 6, তো এটা কত দিছে? big of n, কারণ 10 to the power 7 এ হয় 7/8 সো 1 সেকেন্ড। এটার থেকে 5 into 10 to the 6 অনেক কম, সো 1 সেকেন্ড হয়ে যাবে। দ্যাটস এ big of n দিছে।
আর যদি 18 হয়, চিন্তা করো অনেক বড় একটা ইনপুট। তো এটা লগ এন এ করতে হবে, অর্ধেক করে করতে হবে, তো কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে করতে হবে, মানে কনস্ট্যান্ট টাইমে করতে হবে। তো কনস্ট্যান্ট টাইমে কখন পসিবল? যখন কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি। ক্লিয়ার? সো এই লাস্টের 3টা হচ্ছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারণ এগুলা দেখে অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায়। ঠিক আছে? দেখবা যখন 10 টু দি 18 নামে কোনো ইনপুট দেওয়া থাকবে, হয় বিগ অফ 1 দেওয়া থাকবে, 1 সেকেন্ড দেওয়া থাকবে, তাইলে বিগ অফ 1 এ করতে হবে, অথবা তোমাকে দেওয়া থাকবে 3 সেকেন্ড, 2 সেকেন্ড কোনো একটা কোড প্রসেসর বা কোড শেপের প্রবলেম সলভ করলে তোমাদের এরকম দেখবে ইনপুটের কনস্ট্যান্টের মান যদি বড় থাকে, তখন দেখবা টাইমটা একটু বড় দেওয়া থাকে। আর এরকম যদি থাকে যে 5 into 10 to the power 6, 5 into 10 to the power 5 বা 2 into 10 to the power 2 into 10 to the power 5। সো এই সকলের ক্ষেত্রে তোমাকে দেখবা 1 সেকেন্ডে। তখন তুমি কিভাবে করবে? জাস্ট বিগ অফ এন, এই কমপ্লেক্সিটির যে কোনো একটা অ্যালগরিদম ইউজ কইরা দেন ওই প্রবলেমটাকে কি করা লাগবে? সলভ করা লাগবে। ক্লিয়ার? সো এই ছিল মোটামুটি কমপ্লেক্সিটির হিসাব নিকাশ। সো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমরা কয়েকটা মিনিমাম 15টার মতো আমরা এক্সারসাইজ সলভ করব, যেগুলো টাইম কমপ্লেক্সিটিটা বের করার ট্রাই করব, মানে ক্যালকুলেট দ্য টাইম কমপ্লেক্সিটি। সো ফার্স্টে আমরা বলছিলাম কোনো কিছু ইনিশিয়ালাইজ করা এটা ক্ষেত্রে কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়, তার মানে এটা বিগ অফ 1 এ হয়ে যাবে। দেন কোনো কিছু প্রিন্ট আউট করা, সেটা হয়ে যাবে বিগ অফ 1 এ, আর রিটার্নের জন্য বিগ অফ 1। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি যদি এই কোডের ক্ষেত্রে হিসাব করি, ফার্স্টে বিগ অফ 1, পরের 2 নম্বর স্টেপে বিগ অফ 1, 3 নম্বর স্টেপে বিগ অফ 1। তাহলে কয়টা স্টেপ লাগছে? 3টে স্টেপ। তাহলে 3 ইনটু বিগ অফ 1। ওকে? তাহলে কয়টা স্টেপ লাগছে? 3টে স্টেপ লাগছে। তাহলে 3 ইনটু বিগ অফ 1, আর টাইম কমপ্লেক্সিটি হিসাবের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গুলোকে বাদ দিতে, 3 কে বাদ দিলে বিগ অফ 1। তাহলে ওভারঅল এই কোডের জন্য বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইমই হয়ে যাবে। নেক্সট হচ্ছে ধরো n এর মান 5 ইনিশিয়ালাইজ করছে, তার মানে এটা বিগ অফ 1 এ হয়ে যাবে। নিচেরটা দেখো সি আউট, i এর মান প্রিন্ট করছে, দেন ভিতরের কাজটা হবে বিগ অফ 1 এ হয়ে যাবে। আর ভিতরের কাজটা কয়বার চলতেছে? n বার। তাহলে ইনটু কত? n, রিটার্ন 0, বিগ অফ 1। সো ওভারঅল যোগ করলে বিগ অফ 1 প্লাস এই কাজটা হবে n ইনটু বিগ অফ 1 প্লাস এই কাজটা হবে বিগ অফ 1। তো বিগ অফ 1 গুলোকে আমরা বাদ দিয়ে দিই, কনস্ট্যান্ট টাইম গুলোকে বাদ দিয়ে দিই। তাহলে n আর এটা গুণ করলে কত হয়? বিগ অফ n। তার মানে ওভারঅল এই কোডের টাইম কমপ্লেক্সিটি যদি হিসাব করি, তাহলে বিগ অফ n। সিম্পল হিসাব। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো এখানে n এর মান 3, তার মানে এটাকে ইনিশিয়ালাইজ করছে বিগ অফ 1 এ, সিম্পল। দেন লুপের ভিতরে একটা লুপ, তার মানে নেস্টেড লুপ, বুঝতেই পারতেছি। এই লুপের ভিতরে খেয়াল করো, এই প্রিন্টের স্টেটমেন্টটা সেটা হয়ে যাবে বিগ অফ 1 এ হয়ে যাবে, বাট এটা কতবার চলবে? n বার। তাহলে ইনটু n। এই পুরাটার জন্য ভিতরের লুপের জন্য n বিগ অফ n, বাট এটা কয়বার চলছে? n বার। আবার কি হবে? n গুণ হবে। আলটিমেটলি আর রিটার্ন 0 এর জন্য বিগ অফ 1। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াবে? বিগ অফ 1, আর এটার জন্য কত দাঁড়াবে? n স্কোয়ার। তার মানে বিগ অফ n স্কোয়ার, আর রিটার্ন 0 এর জন্য বিগ অফ 1। বাট বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইমগুলোকে বাদ দিলে কি দাঁড়ায়? বিগ অফ n স্কোয়ার। নেক্সটের লুপের ক্ষেত্রেই বিগ অফ n স্কোয়ার হয়, এটা সিম্পল। তো ওভারঅল কমপ্লেক্সিটি অফ দিস কোড বিগ অফ n স্কোয়ার। নেক্সট, সো এটা একটু ইন্টারেস্টিং। তো ফার্স্টে একটা লুপ, 2টা লুপ, 3টা লুপ, তার মানে বলে ফেলবা না যে 3টা লুপ মানে হচ্ছে বিগ অফ n কিউব। এটা বলা যাবে না, ক্যালকুলেশন দেখতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে এটা বিগ অফ n স্কোয়ারকে সমর্থন করে কিনা। 3টা লুপ মানে বিগ অফ n কিউব না। সো একদম লাস্টের লুপ থেকে শুরু করি। এই যে লুপের জন্য, এই লুপের জন্য টাইম কম। আচ্ছা, প্রথমে ইনিশিয়ালাইজ করি, বিগ অফ 1 মানে হচ্ছে এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এই লুপের জন্য ভিতরে যে কাজটা, এই ভিতরের কাজের জন্য তার কমপ্লেক্সিটি কত হয়? বিগ অফ 1 কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়, বাট এই কনস্ট্যান্ট টাইমে কয়বার চলতেছে? n বার ইনটু n। ওভারঅল এই লুপের জন্য 3 নম্বর লুপের জন্য বিগ অফ n। 3 নম্বর লুপটা কার উপর ডিপেন্ড করে? 2 নম্বর লুপের। 2 নম্বর লুপটা n বার চলতেছে, তার মানে ওভারঅল টাইমটা চলবে n বার। দেন 2 নম্বর লুপটাও কার উপর ডিপেন্ডেন্ট? 1 নম্বর লুপের উপর। তাহলে 1 নম্বর লুপটা চলতেছে n বার, ইনটু কত? n। লাস্টে কত? বিগ অফ 1। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত? ফার্স্ট হচ্ছে বিগ অফ 1, সেকেন্ডলি এটাকে কি বলা যায়? n ইনটু n মানে n স্কয়ার, n স্কয়ার ইনটু n মানে হচ্ছে কত? n কিউব, তার মানে বিগ অফ n কিউব। তাহলে বিগ অফ n কিউব, লাস্ট হচ্ছে বিগ অফ 1। তো কনস্ট্যান্ট গুলোকে বাদ দিয়ে দিলে বিগ অফ n কিউব। তার মানে এই কোডের জন্য ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n কিউব। নেক্সট হচ্ছে, ওইটা খুবই ইন্টারেস্টিং, যে n এর মান 16, তার মানে এটা বলবো যে কনস্ট্যান্ট টাইমে হয়ে গেছে বিগ অফ 1।
এখন n এর মান চেক করতেছে, এইখানে এসে দেখো n-টা অর্ধেক হয়ে যেতেছে। ফাইন, ফার্স্টে n এর মান ছিল 16, 1 থেকে বড়, ঠিক আছে, লুপে করে অর্ধেক হয়েছে। এখন n এর মান কত? 8। দেন n-টাকে প্রিন্ট হইতে, n-টাকে প্রিন্ট করা, এই যে n-টাকে প্রিন্ট করা, সো n-টাকে প্রিন্ট করা কি বিগ অফ 1। বাট এইখানে কাজটা কি হইতেছে, বারবার n অর্ধেক হইতেছে না। 8 পরে কত হবে 4, পরে কত হয়ে যাবে 2, পরে কত হয়ে যাবে 1, মানে 1 থেকে বড় না। কন্ডিশন ব্রেক, রিটার্ন 0 চলে আসবে বিগ অফ 1। তাহলে দেখো তো এই যে এই জায়গার মধ্যে এসে n-টা অর্ধেক হচ্ছে, আর n-টা অর্ধেক হওয়াটা কি লগেন না? n-টা অর্ধেক হওয়াটা কি লগেন না? তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে? এটা কমপ্লেক্সিটি হবে লগেন। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ 1 বিগ অফ লগেন বিগ অফ 1। বিগ অফ 1 ক্যান্সেল করে দিলে বিগ অফ লগেন। কনসেপ্টটা কি বুঝছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এখানে বারবার n-টাকে অর্ধেক হয়ে যাচ্ছে, n-টাকে অর্ধেক হয়ে যাওয়া মানে লগেন। ওকে, তাহলে এক্সারসাইজ 5 ও কমপ্লিট। নেক্সট হচ্ছে এক্সারসাইজ 6। এখানে এরে এসে ইনিশিয়ালাইজেশন, তো এরে ইনিশিয়ালাইজেশন এটাও বিগ অফ কনস্ট্যান্ট টাইমে হয়ে যায় ইনিশিয়ালাইজেশন। n-টাকে অ্যাসাইন করে দিলাম, সেটাও বিগ অফ 1 এ হয়ে যায়। নেক্সট দেখো সর্ট করা, এবং বিল্ট ইন সর্ট যেটা, সেটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n log n। সর্ট, বিল্ট ইন সর্ট যেটা n log n। নেক্সটে দেখো ভিতরের ফাংশনটাকে ভিতরে এর এলিমেন্টগুলোকে প্রিন্ট করেছে, সেটা হয়ে যায় কনস্ট্যান্ট টাইমে, বাট এটা কতবার চলবে? n বার, তাহলে n গুণ, আর রিটার্ন 0 এর জন্য বিগ অফ 1। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত হয়? প্রথমটার জন্য বিগ অফ 1 বিগ অফ 1, দেন হচ্ছে বিগ অফ n log n, সেকেন্ডলি হচ্ছে এখানে কত? বিগ অফ n, আর লাস্টে কত? বিগ অফ 1, ঠিক আছে, বিগ অফ লাস্ট কত? বিগ অফ 1, মানে এই যে লাস্টে রিটার্ন 0 এর জন্য আর কি, এটা নর্মালি লাগে না। তাহলে বিগ অফ 1 গুলোকে ক্যান্সেল আউট করতে হয়, তাহলে কি থাকে? বিগ অফ n থাকে প্লাস বিগ অফ n log n থাকে। ক্লিয়ার? তো n কমন নিলে কি হয়? n যদি কমন নেই, সো n যদি সিম্পলি যাও আর কি, নরমাল ম্যাথমেটিক্যাল অপারেশনই বলতে পারে। n যদি এখান থেকে যদি n কমন নেই, তাহলে কি থাকে? log n থাকে, ঠিক আছে, log n ই তো থাকে, তার মানে বিগ অফ n log n। তার মানে এটা ওভারঅল কমপ্লেক্সিটি কত? বিগ অফ n log n, ঠিক আছে, বিগ অফ n log n। ক্লিয়ার? তাহলে এটার কমপ্লেক্সিটি বিগ অফ n log n। নেক্সটে চলে যাই। সো নেক্সট হচ্ছে একটা মেইন ফাংশন থেকে স্টার্ট হয়, তার মানে ধরো ইনিশিয়ালাইজ করছে বিগ অফ n, এই ফাংশনটাকে কল দিছে, n এর মান এখানে চলে আসে প্রাইম প্রিন্ট বাইনারিতে, নিচে এসে এইটা চেক করতেছে, এই যে কন্ডিশন একটা বলছিলাম, কন্ডিশন হয় বিগ অফ 1 এ হয়। এরপরে দেখো এখান থেকে প্রিন্ট বাইনারি নামে একটা কল হয়েছে, দেন আবার প্রিন্ট বাইনারি নামে একটা কল হয়েছে। তার মানে জিনিসটা কি দাঁড়ায়? দেখো n এর মান 3, ধরো n এর মান 3, এখানে আসলো n এর মান 3, 3 কি 0 0 না, এস প্রিন্ট হবে না, এখানে এসে আবার n এর মান 3 - 1, তার মানে এদিকে একটা কল হবে 2, আর একটা কল হবে কত? আবার কল হবে, দেখো 2 বার করেছে, আবার n - 1, মানে আবার কয়টা হবে? 2। ক্লিয়ার? দেন এখানে আবার এসে প্রিন্ট হবে কত? 2 দ্বারা হবে, দেন আবার -1 হবে, তাহলে 1, তাহলে এদিকে হবে 1, এদিকে 1, এদিকে কত? 1, পরেরটা হবে 0, এদিকে হবে 0, পরেরটা হবে 0, এদিকে হবে 0, এদিকে হবে 0, এদিকে হবে 0, এটা হবে 0, এটা হবে কত? 0। তাহলে ওভারঅল দেখো তো, ফার্স্টে অপারেশন কয়টা? একটা, পরে অপারেশন কয়টা? 2টা, পরে অপারেশন কয়টা? 4টা, পরে অপারেশন কয়টা? 8টা। 1 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 16, এইরকম বাড়তে থাকবে না? তো এই ধরনের কমপ্লেক্সিটি কত? 2 টু দি পাওয়ার n। তাহলে এটার ওভারঅল কমপ্লেক্সিটি কত দাঁড়াবে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? সো এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 টু দি পাওয়ার n। নেক্সট হচ্ছে পারমুটেশন। তো পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে নরমালি কি হয়? n ফ্যাক্টোরিয়াল হয়। নরমালি কি হয়? n ফ্যাক্টোরিয়াল হয়। ক্লিয়ার? নরমালি কি হয়? n ফ্যাক্টোরিয়াল হয়। সো এটা একটু ভালো মতো বুঝার দরকার যে এটা তো কনস্ট্যান্ট টাইমে হয়ে যাবে বিগ অফ n। এটা কি একটা ফাংশনকে কল করেছে পারমুট, s এর মান দিয়েছে মানে এবিসি, 0 থেকে স্টার্ট এবং সাইজ -1, এক কম থেকে শুরু করছে আর কি। তো এই ফাংশনটা এখানে আসলো, কল হইলো, দেন এই যে ইফ এর ভিতরে যা আছে সেটা বিগ অফ 1 এ হয়ে যাবে, এরপরে ফর লুপ। এই কাজটা কয়বার হবে? আর এর মান যত, আর এর মান কত? 0 1 2 3 বার না?
তাহলে ফার্স্টে এল কত থেকে শুরু হয়েছে 0 থেকে, তাহলে এল এর মান 0, পরে এল এর মান 2 হবে, পরে এল এর মান 3 হবে, তার মানে যে এবিসি 3 এবং আর পর্যন্ত চলবে। এখন আর এর মান কত? আর এর মান হচ্ছে সাইজটি তো পাঠাইছি এখানে, মানে এই যে স্ট্রিং এর সাইজ কত 3, তার মানে 3 বার না 3 বার কি হবে ভিতরে গুলা হবে 3 বার, যদি ভিতরে গুলো একটা সোয়াপ পারমোট সোয়াপ, তাহলে এটা পারমোটটা আবার পারমোটকে কল করছে, পারমোটটা কয়বার 3 বার, তাহলে 0 1 এর জন্য 3 বার, তার মানে কি ফার্স্টের জন্য প্রথমটার জন্য 3 বার, আলটিমেটলি কত 2, দেন হচ্ছে 3 এরকম হবে না, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল বার হবে না, বারবার হবে তো 3 ফ্যাক্টোরিয়াল বার হবে না। সো ওভারঅল এটা কমপ্লেক্সিটি দাঁড়াবে 3 ফ্যাক্টোরিয়াল। এন এর মান যদি চেঞ্জ হয়ে যায়, ধর স্ট্রিং এর সাইজ যদি চেঞ্জ হয়ে যায়, ক্লিয়ার, তার মানে বলবো এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে বিগ অফ এস ডট লেন্থ। এস ডট লেন্থ মিনস স্ট্রিং এর সাইজ, যেহেতু আমরা এখানে স্ট্রিং নিয়ে কাজ করতেছি, স্ট্রিং এর সাইজের উপর ডিপেন্ড করবে এস ডট সাইজ, দেন হচ্ছে ফ্যাক্টোরিয়াল, যেহেতু এটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। নেক্সট হচ্ছে সিম্পল পেয়ারে ইনিশিয়ালাইজ করছি, তার মানে এটা বিগ অফ 1 এ হয়ে যাবে ইনিশিয়ালাইজেশন করার কাজ। এন এর মান 5, ম্যাক্স ভ্যালু হচ্ছে f0, তার মানে এটাও বিগ অফ 1 এ হয়ে যাবে। নিচে এসে দেখো ইফ এর কন্ডিশনে যে কাজগুলো, ইফ এর ব্লকের কাজগুলো, সেটা বিগ অফ 1 এ হয়, বাট এটা চলবে n বার, তার মানে n গুণ হবে ম্যাক্স প্রিন্ট করা, সেটাও বিগ অফ 1 এ হয়ে যাবে। তাহলে ওভারঅল কমপ্লেক্স আর রিটার্ন 0, এটাও বিগ অফ 1 এ হয়ে যাবে। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি big of 1 plus big of 1, then big of n plus big of 1 plus big of 1. তো আলটিমেটলি big of 1 সব ক্যান্সেল করলে big of n, তাহলে এইটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত big of n। নেক্সট হচ্ছে সেম ভাবে এর ইনিশিয়ালাইজ করলাম, তাহলে big of 1, n এর মান 5, সাম ইজ ইকুয়াল টু 5, তার মানে big of 1, দেন সামটাকে কি করলাম যোগ করলাম, এই স্টেপটা হবে big of 1 এ, আর চলবে n বার, তার মানে গুণ হবে, আর সাম প্রিন্ট করছি সেটাও বিগ অফ 1 এ, রিটার্ন 0 বিগ অফ 1 এ। তার মানে ওভারঅল যদি টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করি, ফার্স্টে বিগ অফ 1, সেকেন্ডলি হচ্ছে বিগ অফ n, বিগ অফ 1, সেকেন্ডলি হচ্ছে বিগ অফ 1, তার আলটিমেটলি দাঁড়াইলো কি বিগ অফ n। সবকিছু বিগ অফ 1টাকে যদি আমরা বাদ দিয়ে দিই, কনস্ট্যান্ট টাইমগুলোকে বাদ দিয়ে দিই। নেক্সট বাইনারি সার্চ, তো সেম ভাবে এখানে যদি এর ইনিশিয়ালাইজ করি বিগ অফ 1 এ, এটাকে ইনিশিয়ালাইজ করলাম বিগ অফ 1 এ, ফাউন্ড এটাকে ইনিশিয়ালাইজ করলাম বিগ অফ 1 এ, বাইনারি সার্চকে কল করলাম, এখানে আসলো, এটা আসলো বিগ অফ 1 এ, দেন লেফট এন্ড রাইট। এখানে দেখো মিডিয়া এসে আমরা কি করতেছি, মিডিয়া এসে কি করতে অর্ধেক করে দিতেছি, তার মানে এন এর মান যদি এখানে 16 হয়, এন এর মান যদি 16 হয়, দেন এখানে এসে অর্ধেক করে ফেললাম কত 8, পরে আবার অর্ধেক হবে কত 4, পরে অর্ধেক হবে 2, পরে অর্ধেক হবে কত 1, আলটিমেটলি অর্ধেক হইতেছে না, অর্ধেক হইলে কি হবে লগ এন হবে, তাহলে এইটার কমপ্লেক্সিটি হবে বিগ অফ লগ এন, বিগ অফ লগ এন। তাহলে বাকি কাজগুলো হবে রিটার্ন যেগুলো, এগুলো কনস্ট্যান্ট টাইমে হয়ে যাবে বিগ অফ 1। কিন্তু ওভারঅল টাইম কমপ্লেক্সিটি রিটার্ন মাইনাস 1 এটাও বিগ অফ 1 এ হয়ে যাবে। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত যায় বিগ অফ 1, বিগ অফ 1, তাহলে এগুলো হচ্ছে বিগ অফ 1 এ হয়ে যাবে, বিগ অফ 1, বিগ অফ 1, দেন হচ্ছে বিগ অফ লগ এন, যেহেতু অর্ধেক হইতেছে বারবার, বিগ অফ লগ এন, আর লাস্টে হবে বিগ অফ 1। আলটিমেটলি বিগ অফ 1 সবগুলো ক্যান্সেল করলে বিগ অফ লগ এন। সো এই বাইনারি সার্চের ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ লগ এন। সিম্পল কাজ, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ওকে, তো সেম ভাবে ইনিশিয়ালাইজ করছি, সো ইনিশিয়ালাইজ করলে বিগ অফ 1, দেন নিচের এই যে ফাংশনের লুপের ভিতরে যে কাজটা সেটা বিগ অফ 1 হবে, আর এটা চলবে n বার, তারপর বিগ অফ n। সেম ভাবে আরেকটা লুপ, সেটা লুপের ভিতরে সেম ভাবে একটা ফাংশন কাজ করছে, সেটা হবে বিগ অফ 1, বাট চলবে m বার, তার মানে ইন্টু m। তো বিগ অফ n কে লিখতে পারি বিগ অফ n, আর এটাকে লিখতে পারি বিগ অফ m। বাট এইখানে একটা জিনিস, এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে, ফার্স্টে বিগ অফ 1, বাট এইখানে একটা জিনিস খেয়াল করো, এইটা একটা লুপ, এটা একটা লুপ, লুপের ভিতরে লুপ না, আলাদা আলাদা, তার মানে যোগ করতে হবে নর্মাল মানে স্টেটমেন্টের মতো, বিগ অফ n, বিগ অফ m। সো এই দুইটাকে একসাথে লিখলে দেখা যায়, এটা তো কনস্ট্যান্ট নেই, বাদ দিয়ে দেবো, তাহলে বিগ অফ n প্লাস m। সো এখানে যোগ গুণ হবে না, কারণ আলাদা আলাদা স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, তো এখানে ধরো বিগ অফ ইনিশিয়ালাইজ করলে বিগ অফ 1 এ হয়ে যায়, এইখানে ফার্স্টে দেখো এনটাকে আমি অর্ধেক করে ফেলছি, ঠিক আছে। দেন এটা নেস্টেড লুপ হবে সিম্পল, বাট এখানে একটা খেয়াল করো, ভিতরের লুপটা চলবে কি এই স্টেটমেন্টে চলবে বিগ অফ 1 বার,
বাট এটা চলবে কতবার n বার big O of n, বাট এখানে nটাকে অর্ধেক করে ফেলছি, তাহলে পরেরটা কত অর্ধেক করে ফেলি log n এ, তো আলটিমেটলি কি দাঁড়ালো n log n। তার মানে এই কোডের ওভারঅল কমপ্লেক্সিটি n log n। ওকে, সো আশা করি এটা ক্লিয়ারলি বুঝা গেছে। নেক্সট হচ্ছে দেখো এটা ইনিশিয়ালাইজ করলাম, সেটা হবে big O of 1 এ হবে, এখানে i এর মান কি 0, ওকে ফাইন, এটা big O of 1 এ, বাট এখানে এসে দেখো i ইকুয়াল টু i ভাগ 2, তখন i কত, i সমান হচ্ছে কিন্তু n, মানে nটাকে এখানে এসে বারবার অর্ধেক করতেছে, nটাকে এখানে এসে বারবার অর্ধেক করতেছে, অর্ধেক হইলেই log n, অর্ধেক হইলেই log n। তাহলে এটাকে যদি ওভারঅল কমপ্লেক্সিটি ফার্স্টে যদি আমরা ক্যালকুলেট করি, ফার্স্টে big O of 1, পরে big O of 1, দেন হচ্ছে big O of log n। তো ওভারঅল big O of 1 ক্যান্সেল দিলে, big O of 1 ক্যান্সেল দিলে বা বাদ দিয়ে দিলে big O of log n। ক্লিয়ার? তাহলে এই টোটাল কোডের কমপ্লেক্সিটি হচ্ছে big O of log n, সিম্পল কাজ। নেক্সট হচ্ছে সেম ভাবে, তো ইনিশিয়ালাইজ করলাম big O of 1 এ, তো ভিতরের লুপটা দেখো এটা চলবে big O of 1 এ, বাট এটা কত পর্যন্ত হবে, i into i smaller than 1, i into i smaller than equal to 1, এইটা যে কথা sqrt স্কয়ার রুট অফ i একই কথা, তার মানে i এর স্কয়ার রুট পর্যন্ত চলবে, তার মানে এটা চলবে কত পর্যন্ত, i এর স্কয়ার রুট, আইটা মানে কি n এর স্কয়ার রুট, তার মানে এইটা ক্লিয়ার। আর রিটার্ন 0 এর জন্য তো big O of 1, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াইল ওভারঅল, big O of 1, আর এটা চলবে কত big O of root n, আর চলবে কত big O of 1, তার মানে big O of 1 ক্যান্সেল দিলে big O of root n। সো এটাই ছিল মূলত ওভারঅল কমপ্লেক্সিটি, ক্লিয়ার। সো আমরা কি করলাম, ফার্স্টে টাইম কমপ্লেক্সিটি নিয়ে জানলাম, টাইম কমপ্লেক্সিটি কি কাকে বলে, দেন কমন কিছু টাইম কমপ্লেক্সিটি ছিল। সো কমন কিছু টাইম কমপ্লেক্সিটির মধ্যে আমরা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি দেখছি, লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি দেখছি, দেন কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি দেখছি, দেন লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি দেখছি, দেন লগ লিনিয়ার লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম, দেন ফ্যাক্টোরিয়ালটা দেখছিলাম, দেন হচ্ছে এক্সপোনেনশিয়ালেরটা দেখছিলাম, ঠিক আছে। আর কি ছিল, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল এক্সপোনেনশিয়ালেরটাও দেখছিলাম, আর সবার লাস্ট আর একটা দেখছি রুট এন এরটা, ক্লিয়ার। সো এই সবগুলো কমপ্লেক্সিটি আমরা ডিসকাস করছি, দেন কখন কোনটা ইউজ করব সেটা আমরা দেখলাম। দেন আমরা নেক্সটে কি দেখলাম যে কিভাবে সুডো কোডের সাহায্যে আমরা ওভারঅল একটা কোডের কমপ্লেক্সিটিটা ডিফাইন করতে পারি, কমপ্লেক্সিটিটা বের করতে পারি, ক্লিয়ার। সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচারের নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে হাজির হবো, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।